উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই অস্ত্রটা অবৈধ। কেন অবৈধ মনে করা হয়েছে সেটা যুক্তি হলো প্রাথমিকভাবে যে কন্ডিশন দেওয়া হয়েছে একটা স্মল আর্ম মানে পিস্তল বা রিভলভার জাতীয় অস্ত্র নেওয়ার জন্য, সেটা অন্তত দুটো জায়গায় জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ম্যাচ করেন না। বেশ কিছু উপদেষ্টা মনে করছেন যে এর ফলে সরকার এক ধরনের বিব্রত বোধ করছে, এবং যারা সিনিয়র উপদেষ্টা রয়েছে কিংবা বিএনপি পন্থী উপদেষ্টা রয়েছে তারা মনে করেন যে এই ব্যাপারে সরকারের একটা শক্ত অবস্থান নেওয়া উচিত। আসিফ মাহমুদ ফিরে আসলে তাকে আইনের আওতায় প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি অস্ত্র বহন করেন উন্নত বিশ্বে। এই ধরনের বয়সের মন্ত্রীর কাছে যদি নিয়মের বাইরে অস্ত্র থাকতো, এটা রীতিমতো তোলপাড় হতো এবং সাথে সাথে সে পদত্যাগ করতো অথবা সরকার তাকে পদচ্যুত করতো। সরকার কি নিয়মের ব্যত্যয় হলো কিনা এই ব্যাপারে কি কোনো তদন্ত করছেন আভ্যন্তরীণভাবে? সম্প্রতি সময় বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন দায়িত্বরত ওবায়দুল কাদের, ওনার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যকর কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ প্রস্তুতি, নির্বাচনে অংশগ্রহণ করা এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে কিভাবে অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে পারে সেই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ব এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক। এখন সরকার শিরিন শারমিনকে গুটি হিসাবে ব্যবহার করতে পারে, মানে আওয়ামী লীগের বিপক্ষে তারে মানে অনেকটা রিজার্ভে রাখছে। মানে এগুলো হচ্ছে নাটক, রাজনৈতিক নাটক। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বেশ কিছু উপদেষ্টা মনে করছেন যে এর ফলে সরকার এক ধরনের বিব্রত বোধ করছে, এবং যারা সিনিয়র উপদেষ্টা রয়েছে কিংবা বিএনপি পন্থী উপদেষ্টা রয়েছে তারা মনে করেন যে এই ব্যাপারে সরকারের একটা শক্ত অবস্থান নেওয়া উচিত। আসিফ মাহমুদ ফিরে আসলে তাকে আইনের আওতায় প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত এবং তার লাইসেন্স দেওয়া উচিত কিনা তিনি একটা ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন যে যারা এই গত বছর জুলাই আগস্টে জঙ্গি আন্দোলন করেছেন তারা জীবন নাকি হুমকির মুখে। অথচ উপদেষ্টা হিসেবে তিনি কিন্তু প্রোটোকল পান, তার সিকিউরিটি রাষ্ট্র নিশ্চিত করেছে, রাষ্ট্র তাকে সিকিউরিটি দিয়েছে। তো একজন উপদেষ্টা রাষ্ট্রের সিকিউরিটি পাওয়ার পরেও নিজে তিনি অস্ত্র ক্যারি করেন, এবং এটা তো এই প্রথম না, এর আগে ডোমেস্টিক এয়ারলাইন্সেও তিনি এরকম অস্ত্র সহ একবার ধরা পড়েছিলেন, কিন্তু উপদেষ্টা বলে তিনি পার পেয়ে গেছেন। এবং এবারও যখন তার গুলির ম্যাগাজিনটা পাওয়া গেল তিনি কিন্তু তার ব্যক্তিগত কর্মকর্তাদের ডেকে এটা হ্যান্ড ওভার করে দিলেন। এটা পারা যায় না, এইভাবে যে কেউ অস্ত্র গুলি এভাবে ক্যারি করতে পারে না, কিন্তু আইনের তোয়াক্কা সে করে না। এবং সাধারণ মানুষজনও কিন্তু চাইছে যে আসিফ মাহমুদকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় এনে তার এই যে অবৈধভাবে অস্ত্র ক্যারি করা এটার ব্যবস্থা নেওয়া উচিত। তো এটা নিয়ে এখন দেখা যাক। ডক্টর ইউনূসকে অন্তত একজন উপদেষ্টা বলেছে যে তাকে গ্রেপ্তার করা উচিত, কিন্তু ডক্টর ইউনূস এই ব্যাপারে এখনো তেমন কোনো আগ্রহ দেখাননি, কারণ তিনি মনে করেন যে এইসব শিশু উপদেষ্টারা তার তার নিয়োগদাতা। এবং এই আসিফ মাহমুদ কিন্তু খুবই বিতর্কিত। গত 11 মাসে তার পিএস 311 কোটি টাকার চেয়ে বেশি নাকি লুটপাট করেছে, এবং তার বাবাকে নিয়েও অনেক সমালোচনা আছে। তার বাবা প্রচুর তদবির, বাণিজ্য, এসব কমিশনের এসব ব্যবসা করে বেড়াচ্ছে। তিনি এই ঠিকাদারি লাইসেন্সও করেছিলেন ব্যবসা করার জন্য, কিন্তু পরে পাবলিকের তোপের মুখে সেটা সে ক্যান্সেল করেছে। তো এই উপদেষ্টাদের এরাই বাংলাদেশ চালাচ্ছে, এবং এদের হাতে পড়ে বাংলাদেশ যে কিভাবে অধপতিত হচ্ছে তার আরেকটি প্রমাণ আমরা পেলাম গতকাল। উপদেষ্টা পরিষদ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন এর অফিস খোলার অনুমতি দিয়েছে। কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। সেটি বিদেশে যাওয়ার পথে মরক্কোর একটা অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্দরে চেকিং এর সময় তার ব্যাগে পাওয়া যায় ম্যাগাজিন। আগ্নেয়াস্ত্রটা কি ছিল না এটা পরিষ্কার না। তো ওই ম্যাগাজিনের সূত্র ধরে বোঝা গেল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি অস্ত্র বহন করেন। তিনি বলছেন এটা লাইসেন্স করা অস্ত্র তার আছে, ভুলে ম্যাগাজিনটা ব্যাগের মধ্যে ছিল। এখন প্রশ্ন এসছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন? তার বয়স কত? তারপরে তিনি বলছেন
যে তার তিনি যখন প্রোটোকলের মধ্যে থাকেন না, তখন তার পরিবারের নিরাপত্তার কারণে তার লাইসেন্সড অস্ত্র তিনি রাখেন। তাহলে তিনি মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, তাহলে কি তিনি সার্বক্ষণিক নিরাপত্তা পান না? নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তিনি উত্থাপন করলেন। আবার ব্যক্তিগত পর্যায়ে তিনি নিয়ম মাফিক লাইসেন্স করা অস্ত্র রাখতে পারেন কিনা। একটা রিপোর্ট কালের কণ্ঠে এসে যে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কি, তার মধ্যে অন্যতম শর্ত হলো বয়স 30 থেকে 70 হতে হবে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স কি 30 থেকে 70-এর মধ্যে? দেখা যাচ্ছে যে কোনোটাই না। 27 বছর বয়সে তিনি উপদেষ্টা হয়েছেন। আরেকটি শর্ত আছে অন্যতম, সেটা হলো যে নিয়মিতভাবে তিনি ইনকাম ট্যাক্স দেবেন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যবসা বাণিজ্য কোনো কিছু করেন না, তিনি স্টুডেন্ট। একজন স্টুডেন্টের তো ইনকাম ট্যাক্স দেওয়ার কথা না, তার মানে হচ্ছে তিনি ইনকাম ট্যাক্সও দেন না, তার বয়সও 30 না। তাহলে তিনি কি নিয়মের ব্যত্যয় ঘটালেন? কিভাবে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাইলেন? গুরুতর একটা প্রশ্ন। বাংলাদেশের বাইরে উন্নত বিশ্বে এই ধরনের বয়সের মন্ত্রীর কাছে যদি নিয়মের বাইরে অস্ত্র থাকতো, এটা রীতিমতো তোলপাড় হতো এবং সাথে সাথে সে পদত্যাগ করতো অথবা সরকার তাকে পদচ্যুত করতো। কিন্তু এখানেও সম্ভবত এই বিষয়টি উপেক্ষা করা হবে, যেমন উপেক্ষা করা হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে ইশরাক, তিনি আদালত রায় দিয়েছে, তিনি মেয়র, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তারপরেও ইশরাক মেয়র হিসেবে সিটি কর্পোরেশনে তিনি যেতে পারেননি বা বসতে পারেননি। তার মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি শেষ মেয়াদে শেষ প্রান্তে সে কেন হবে। তো তার মানে আইন, আদালত, নির্বাচন কমিশন সবকিছুকে উপেক্ষা করে তিনি কিন্তু সেটি অব্যাহত রাখলেন। তো এখানেও দেখেন, এখানে যে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে 2016 যে নীতিমালা ব্যবহারের, আগ্নেয়াস্ত্র কারা পাবেন কারা পাবেন না, সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে সমর্থ হতে হবে। বুঝলাম শারীরিক এবং মানসিকভাবে সমর্থ, তার বয়স হতে হবে 30 থেকে 70, এটা কাভার করে না। পাশাপাশি আরো কিছু শর্ত আছে। শর্তগুলোর মধ্যে প্রথমে আসে লাইসেন্স পেতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণীর আয়কর দাতা হতে হবে। শুধু আয়কর দাতা হলেই হবে না, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনের আগে অন্তত 3 বছর তাকে ধারাবাহিকভাবে আয়কর দিতে হবে। তো ধারাবাহিকভাবে আয়কর কেমনে দেবে? তার 3 বছর আগে স্টুডেন্ট, সে তো ইনকাম ট্যাক্স দেন না। নীতিমালা অনুযায়ী আরো দেখেন, সংশ্লিষ্ট ব্যক্তি যদি পিস্তল, রিভলভার এবং রাইফেলের জন্য লাইসেন্স করতে চান, সেক্ষেত্রে এই 3 বছর তাকে ন্যূনতম 3 লাখ টাকা এবং শর্ট গানের জন্য ন্যূনতম 1 লাখ টাকা আয়কর দিতে হবে। লাইসেন্সের আবেদনের সময় তাকে জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করা ব্যক্তি যদি প্রবাসী বা দ্বৈত নাগরিকত্ব হন, তাকে 3 বছর ধারাবাহিকভাবে অন্তত 12 লাখ টাকা রেমিটেন্স পাঠাতে হবে। তো যাই হোক, অন্য সবকিছু বাদ দিয়ে সে তো ইনকাম ট্যাক্স দেন না, বয়স তার 27, না বুঝলাম আরো 1 বছর হলো 28, 30 বছর তো না। তাহলে তিনি কিভাবে পাইলেন? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব কি হবে আমি বুঝতে পারছি না। দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলছেন, যে নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। একজন মন্ত্রী সার্বক্ষণিকভাবে তিনি বাসায় থাকেন বা অফিসে থাকেন, সবসময় তিনি নিরাপত্তার মধ্যেই থাকেন। তাহলে তার মানে হলো সরকারের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে সে যথেষ্ট মনে করছেন না। তাহলে তিনি আবেদন করতে পারতেন যে তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হোক। আমি জানি না, সার্বক্ষণিক নিরাপত্তাই তো সম্ভবত পায়, বাসা বাড়িতে সবসময় গানম্যান থাকার কথা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? মানে সরকারের নিরাপত্তাটাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করলো, তার মানে যথেষ্ট নিরাপত্তায় তিনি সন্তুষ্ট নন। তো এই প্রশ্নগুলি আসলে কে জবাব দেবে? গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সরকার কি নিয়মের ব্যত্যয় হলো কিনা, এই ব্যাপারে কি কোনো তদন্ত করছেন আভ্যন্তরীণভাবে? জানা নেই দর্শক। বাংলাদেশের রাজনীতিতে শিরিন শারমিন অনেকটা হঠাৎ করে এসে মানে একজন পলিটিশিয়ান হয়ে গেলেন, এটা ম্যাজিকের মতো। কারণ শিরিন শারমিন কোনো পলিটিশিয়ান না, শেখ হাসিনার বদৌলতে, তার আস্থাভাজন হওয়ার কারণে তিনি স্পিকার হয়ে গেছেন, এটি স্বাভাবিক, এটি সত্য কথা। এখন 5 আগস্টের পর আমরা প্রথম শুনলাম যে তিনি একজন পিয়নের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তারপর সংসদের বিশেষ কক্ষে আশ্রয় নেন, সেখানে জুনায়েদ আহমেদ পলক সহ অনেকেই ছিলেন, এবং পরবর্তীতে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে যান তাদের আশ্রয়। কিন্তু এখন কোথায় আছেন সেটা সরকার জানতো, পাবলিক জানে না। এখনো কেউ কেউ মনে করে তিনি এখনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন, এবং তার বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট। দেখা গেল যে তার পাসপোর্ট আপডেট করতে গেলেও যে আঙ্গুলের ছাপ, সরকার তার আঙ্গুলের ছাপ নিতেছে, তার কালেকশন করতেছে, আবার পুলিশ বলতেছে মানে তিনি পলাতক। মানে খুবই হাস্যকর ব্যাপার। কারণ সরকার তাকে দিয়ে কিস্তিমাত করতে চায় কিনা, তাকে দিয়ে আওয়ামী লীগ তৈরি করে কিনা, কাটা দিয়ে কাটা তুলে কিনা, এগুলো নিয়ে কথাবার্তা চালু আছে।
এখন রিফাইন্ড আওয়ামী লীগ, কখনো সাবির হোসেনের চৌধুরীর নাম শোনা যায়, কখনো শিরিন শারমিন, কখনো কাদের সিদ্দিকী, কখনো সোহেল তাজ, কখনো মেয়র আইবি, অনেকের কথা। এখন সাবির হোসেন চৌধুরী যদি রাজি না হন তাহলে কাদের সিদ্দিক আসতে পারেন কিনা, কিন্তু আওয়ামী লীগে কাদের সিদ্দিকী এতটা গ্রহণযোগ্য নন এখন আর, যদিও তিনি ক্যাপাবল দল চালানোর জন্য। এখন শিরিন শারমিন তিনি গ্রহণযোগ্য মানুষ, কিন্তু সাংগঠনিক দক্ষতা তো তার নেই। সোহেল তাজ, তার গ্রহণযোগ্যতা নেই। এখন যতটুকু আমরা বুঝতে পারছি যে শিরিন শারমিনকে যদি সরকার আনতে চায়, তিনি রাজি হবেন অনেকটা চাপে পড়ে, ফোর্সলি বা নিজেকে বাঁচাতে, মানে জেলের জীবন থেকে বাঁচাতে। কারণ তার নামে অলরেডি হত্যা মামলা আছে, সরকার একটা আপুস সভায় তাকে রাখছে, মানে তাকে ধরছে না, জেলে ঢুকাচ্ছে না, যেখানে একজন গ্রাম কমিটির মেম্বার পর্যন্ত গ্রেফতার হচ্ছে। সেখানে আওয়ামী লীগের এত বড় একজন আসনে বসা স্পিকার থাকা শিরিন শারমিন সরকারের হেফাজতে, সরকারের জানা অবস্থায় তিনি বহাল তবিয়তেই আছেন, গ্রেফতার হচ্ছেন না। এটার রহস্য কি, এটা নিয়ে আলোচনা আছে। এখন সরকার শিরিন শারমিনকে গুটি হিসাবে ব্যবহার করতে পারে, মানে আওয়ামী লীগের বিপক্ষে তারে মানে অনেকটা রিজার্ভে রাখছে। মামলা আছে, সরকার বলে সরকার তার অবস্থান জানে, আঙ্গুলের ছাপ নেয়, তার পদত্যাগপত্র তারা পায়, আবার পুলিশ বলে তিনি পলাতক, তারা খুঁজে পায় না। মানে এগুলো হচ্ছে নাটক, রাজনৈতিক নাটক। এখন এই নাটক যে কোনো সময় সম্প্রচার হতে পারে সরকারের এজেন্ডা বাস্তবায়নে। এবং শিরিন শারমিন যদিও শেখ হাসিনার অনুগত, লয়াল, কিন্তু ওই যে আছে না যান বাঁচানো ফর্স, তিনি তার যান বাঁচাতে, জেল থেকে বাঁচতে, মামলা থেকে বাঁচতে তিনি হয়তো সেই পথ বেছেও নিতে পারেন, এবং আওয়ামী লীগের কাছে তিনি খন্দকার মুস্তাক হয়ে যেতে পারেন। যাই হোক, শিরিন শারমিন কে কোন রাজনীতি করবে এটা তার নিজের চয়েস। তবে যেটাই রাজনীতি করেন না কেন, দেশ এবং মানুষ যাতে কল্যাণ পায়, রাষ্ট্র যাতে কল্যাণের দিকে যায়, সেটার চেষ্টা করাই উচিত। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রতীক রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৩০ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেই সাথে পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য মামলায় গ্রেফতার অপর ৪ আসামিকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজিরেরও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, মোবাইল কোর্টের মতো দ্রুততার সাথে নয়, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই ন্যায় বিচার করতে চান তারা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন আবু সাইদ। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। ওই দৃশ্য গণমাধ্যমে দেখার পর জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্রদের আন্দোলন রূপ নেয় সব শ্রেণী পেশার মানুষের দুর্বার আন্দোলনে। চলতি বছর ফেব্রুয়ারিতে আবু সাইদের পরিবার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হলে শুরু হয় তদন্ত। ২৪ জুন তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে সোমবার তা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়, যেখানে আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনকে। আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখানো হয় ট্রাইব্যুনালে। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন, এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায়, তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন, এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল, তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে, এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে, সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি, তাদেরকেও এই দায়ী করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন তাই নেবে ট্রাইব্যুনাল। তারা ন্যায় বিচার করতে চান। এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি, এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচারের সেই গতিতে আগাচ্ছে, এবং এইটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এই দুটোকে মেনটেন করে আমরা চলছি। তাতে কয়দিন সময় লাগছে সেটা নিয়ে আমাদের ওয়ারি হওয়ার কোনো কারণ নেই, কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মতো মামলা বিচার শেষ করা এখানে সম্ভব নয়। যতটুকু সময় দরকার সেটা নেওয়া হচ্ছে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।